Langston Hughes was a famous American poet. Novelist, essayist, short story writer, social activist, columnist, and one of the best known leaders of the Harlem, Harlem Renaissance. He is also regarded as one of the innovators of the literary art form called jazz poetry, JAZZ, jazz poetry. তো আমরা ল্যাংস্টন হিউজকে আলোচনা করতে গেলে কয়েকটা জিনিস চলে আসবে আগে। If you want to understand Langston Hughes, you have to know Harlem Renaissance. তোমাদের শর্ট নোট আসতে পারে হারলেম রেনেসাঁ। তো হারলেমটা কি? হারলেম is a place in Manhattan, suburb of New York. ম্যানহাটন নাম শুনো নাই? MANHATTAN, ম্যানহাটন। তা ম্যানহাটনের একটি লোকালিটি, হারলেম ইজ এ লোকালিটি ইন ম্যানহাটন। এবং সেই লোকালিটি কতটুকু জায়গা নিয়েছিল? যার লম্বায় ছিল 50 ব্লকস। ওই জায়গাটা 50 ব্লকস লম্বা ছিল এবং 7 or 8 ব্লকস ওয়াইড ছিল। মানে ব্লক মানে তো আবার জানো না তোমরা, এক একটা ব্লকের আয়তন ছিল, লম্বায় ছিল 264 ফিট এবং এর প্রশস্ত ছিল 900 ফিট, 900 ফিট। (264/900) ছিল। এক একটা ব্লকের যেমন প্লট না, যেমন প্লট আমরা বলি, তেমনি আমেরিকাতে যেমন নিউ ইয়র্কে এক একটা ব্লক বলতে এই সাইজ বোঝায়। যদি আমরা মিটারে ধরি 80 মিটার ইন্টু 274 মিটার এক একটা ব্লকের সাইজ। তো লম্বায় ছিল 50 ব্লকস আর প্রশস্ত ছিল 7 or 8 ব্লকস। এই যে অঞ্চলটি, এই অঞ্চলটার নাম ছিল হারলেম।
এই হার্লেমে কি ঘটেছিল? এখানে এটা রেনেসাঁ ঘটেছিল। সময়টা একটু লিখে রাখতে পারো তোমরা, যা শুরু হয়েছিল 1920-তে এবং শেষ হয়েছিল 1930-র দিকে। তো হার্লেম রেনেসাঁ began in Harlem in 1920s and continued till 1940s or early 1940s. Now what happened there? There was a kind of a rebirth of African American literature, music, culture among the black people living in Harlem. এবং হার্লেম রেনেসাঁ যারা পায়োনিয়ার্স ছিলেন তাদের মধ্যে ল্যাংস্টন ওয়াজ ডমিনেটিং পায়োনিয়ারিং ফিগার। তো এইখানে রেনেসাঁটা ঘটেছিল কেন? কারণ আফ্রিকা এবং আমেরিকান যে সমস্ত ব্ল্যাক পিপল ছিল তারা সেই রুরাল, রিমোট, ডিস্ট্যান্ট প্লেস ছেড়ে তারা ওয়ার্কের জন্য, বেটার লাইফ লিড করার জন্য তারা ছুটছিল মেট্রোপলিটনে। যারা জবলেস ছিল, হেল্পলেস ছিল, তারা এই যে ওয়ার্ক ফোর্সে তারা যুক্ত হয়, বিরাট একটা অংশ তারা মাইগ্রেটেড হয় এবং সাউদার্ন পার্ট থেকে তারা মাইগ্রেটেড হয়ে নর্দার্ন আমেরিকান চলে আসে। কারণ সাউদার্নে তারা খুব ডেস্টিটিউট অবস্থায় ছিল, মিজারেবল লাইফ তারা লিড করত। সো উইথ এ গ্রেট হোপ অফ এস্টাবলিশমেন্ট, জব অপরচুনিটি অ্যান্ড বেটার লাইফ, এই আশায় তারা চলে আসে নর্দার্ন আমেরিকা এবং নিউ ইয়র্ক, এই সমস্ত সিটি ঘিরে বিকাশ ঘটে। এবং ম্যানহাটনের এই হার্লেম অঞ্চলে বিশাল একটা জনগোষ্ঠী তারা এখানে সেটেলড হয় এবং তাদের নিজস্ব, তারা এখানে এসে প্রাথমিক ভাবে তারা খুব অপটিমিস্টিক ছিল। তারা জীবনে একটা নতুন উদ্দীপনা খুঁজে পায় এবং তাদের এই কালচারটি এবং রেনেসাঁটি তারা এখানে স্টাবলিশ করেছে। এই হচ্ছে হার্লেম রেনেসাঁ। আর তোমরা সবাই জানো যে আমেরিকাতে ব্ল্যাক পিপল একটা বিরাট জনগোষ্ঠী, আফ্রিকান আমেরিকান যারা, বাট দে ওয়ার সাপ্রেসড, oppressed, ignored, and they were treated as slaves. তো যখন ইমানসিপেশন প্রোক্লামেশন হয়ে গেল কত সালে? আমেরিকান সিভিল ওয়ার হয়েছিল কত সালে? 1861 to 65. This period is called the period of American Civil War. আর প্রোক্লেমেশন হয়েছিল কোন সালে? 1963-তে। ইমানসিপেশন প্রোক্লেমেশনের মাধ্যমে slavery was abolished institutionally, formally in America by Abraham Lincoln. এটা তোমরা জানো। এবং শেষ পর্যন্ত জয় হয়েছিল কাদের? ইউনিয়নের জয় হয়েছিল, অর্থাৎ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি নিয়ে এদের জয় হলো। এবং সাউদার্ন 11 স্টেটস যারা ছিল, 11টা সাউদার্ন স্টেটস where there were slaves, ওরা চেয়েছিল স্লেভরা স্লেভই থাকবে, কিন্তু
নর্দার্নরা, আব্রাহাম লিঙ্কন যারা ইউনিয়ন, তারা চেয়েছিল না এটা অ্যাবলিশমেন্ট হবে, হোয়াটএভার, এটা অ্যাবলিশড হয়ে গেল ইনস্টিটিউশনালি। বাট ইন রিয়ালিটিতে কি দেখা গেল? ইন রিয়ালিটি দেখা গেল যে তখনও তা অর্জিত হয়নি। এরপরে আমরা জানি আরেকটি বড় ধরনের ঘটনা, যেটা তোমরা জানো, সিভিল রাইটস মুভমেন্ট। কখন ঘটেছিল এটা? এটা 1954 থেকে 1968 এই সময়টা জুড়ে ঘটেছিল সিভিল রাইটস মুভমেন্ট ইন আমেরিকা, and it was led mainly by, জানো তোমরা সবাই, বাট এখন বলতে পারছো না, মার্টিন লুথার কিং জুনিয়র। আরো ছিল। তো এই সিভিল রাইটস মুভমেন্টটা কি ছিল? সিভিল রাইটস মুভমেন্ট ছিল আমেরিকার সমস্ত জনগণের ইকুয়াল রাইটস থাকবে, ইকুয়াল অপরচুনিটি থাকবে, আমেরিকান যে ইকুয়ালিটি, আব্রাহাম লিঙ্কন যেমন বলেছিলেন, তার 100 বছর পরের ঘটনা। তো মার্টিন লুথার বললেন যে 100 বছর কেটে গেল আব্রাহাম লিঙ্কনের সেই বিলুপ্তির পরে দাসপ্রথা, বাট স্টিল নাও উই আর সাপ্রেসড, অপ্রেসড, নেগলেক্টেড। সো তারা আবার এই আন্দোলন শুরু করেছিল এবং নেতৃত্ব দিয়েছিল যারা, তার মধ্যে একজন ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তো ল্যাংস্টন হিউজ তিনি অনেকগুলো ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন। সিভিল রাইটস মুভমেন্ট তিনি দেখেছেন। সো অ্যাজ এ ব্ল্যাক ম্যান, ল্যাংস্টন হিউজ ওয়াজ এ ব্ল্যাক নিগ্রো, তিনি নিগ্রো ছিলেন, আফ্রিকান আমেরিকান ছিলেন। সো সেই হিসেবে তিনি দেখেছেন এই সমস্ত ডিসক্রিমিনেশন, রেসিয়াল ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্ট। তো তার কবিতা জুড়ে, in almost all his poems, we find the reflection of this racism, discrimination, inequality. So, in his poems, there is always an urge of equality, justice, brotherhood, American brotherhood. এই সুরগুলো আমরা পাবো। তো আমরা একটা কবিতা দিয়ে শুরু করি। একটা কবিতা দেখো তোমাদের, দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার্স। তো এই কবিতাটি লেখা হয়েছিল 1921-এ। এটা পাবলিশ হয়েছিল একটি বিখ্যাত ম্যাগাজিন, নাম ছিল ক্রাইসিস। দ্য ক্রাইসিসে এই কবিতাটি ছাপা হয়েছিল 1921-এ। এর একটি কনটেক্সট আছে। He was visiting he went to visit his father to Mexico. যখন তিনি মেক্সিকোতে যাচ্ছিলেন, তখন মিসিসিপির উপর দিয়ে যখন তার রেলটি যাচ্ছিল, তখন তিনি ট্রেনে বসে এই কবিতাটি লিখেছিলেন এবং লিখেছিলেন তার বাবার একটি চিঠি। বাবা লিখেছিলেন একটা চিঠি, তার এনভেলপের উপরে তিনি এই কবিতাটি লিখেছিলেন। কবিতাটা পড়ি নাকি? Yes, sir.
I have known rivers. I have known rivers ancient as the wood and older than the flow of human blood in human veins. My soul has grown deep like the rivers. I have known rivers. The speaker says, he has so far come to know so many rivers. আমি নদীকে জেনেছি। কোন নদী? Those rivers which are ancient, অনেক পুরানো, যে প্রাচীন যে নদী। কেমন প্রাচীন? As the world, আমাদের পৃথিবীর যেমন জন্ম হয়েছে, যত পুরানো নদীগুলো ওই রকমও পুরানো। আসলে নদীগুলো তো পৃথিবীর থেকেও পুরানো, in one sense। কেন? and older than the flow, এবং এই নদীগুলো আরো পুরানো, of human blood in human beings, মানুষের দেহে যে রক্ত প্রবাহ যখন সৃষ্টি হয়েছিল তার থেকেও পুরানো এই নদীগুলো। মানে বোঝো? আগে পানি না আগে মানুষ? কোনটা আগে আসছে? আগে পানি। আগে মাটি না আগে পানি? পানি আগে। পৃথিবীর জন্মের ইতিহাস যারা জানো, the world was, our earth was first a part, integral part of the sun, but that part was detached from the sun for some great imbalance in the space. তো প্রথমে সেই পৃথিবী সূর্যের অংশ ছিল, খসে পড়লো। তো কি অবস্থায় ছিল? ইন ফায়ারি কন্ডিশন, আগ্নি অবস্থায় ছিল আমাদের পৃথিবী প্রথম জন্মলগ্ন। গ্রাজুয়ালি ইট বিকেম কোল্ডার অ্যান্ড কোল্ডার, ঠান্ডা হতে হতে এক সময় এয়ারি কন্ডিশন এলো, গ্যাসীয় এয়ারি কন্ডিশন, আগ্নি অবস্থা থেকে বায়বীয় অবস্থা এলো। From air condition, it came into vapor, জলে বাষ্প হয়ে গেল বায়ু থেকে। From vapor, rain, বৃষ্টি হল। From rain, water. From water, ocean and rivers. And from ocean and rivers, ice. From ice to মাউন্টেন, মাটি হয়ে গেল, আর্থ হয়ে গেল। তো এটা জন্ম। তো তিনি বলেছেন নদী তো অনেক পুরানো, অনেক ইতিহাস সভ্যতা, সেই নদীকে আমি জেনেছি। মানে কি? আরেকটু পরে বুঝবে। এই নদীর তীরেই তো যত হিউম্যান সিভিলাইজেশন, most of the civilizations flourished on the bank of the rivers. সমস্ত সভ্যতা কিন্তু নদীর তীরে গড়ে উঠেছিল। মেসোপটেমিয়াম তুমি ধরো, হ্যাঁ, সিন্ধু অববাহিকায় সিন্ধু সভ্যতা, বেবিলিয়ন সভ্যতা, সব নদী বা সাগরের তীরে এগুলো গড়ে উঠেছিল। তো এখানে আমি নদীকে জেনেছি। It means I have come to know the flourishment of human civilization, culture. My soul has grown deep like the rivers. আমি যখন জানতে আমি যখন সভ্যতাকে জেনেছি, মানুষের উত্থানকে জেনেছি, জানতে আমার পুরো সোলটা ডিপ হয়ে গেছে। কিসের মতো? নদীর মতো। বুঝতে পেরেছ? তো ম্যানের সাথে, ম্যান সিভিলাইজেশনের সাথে নদীর ওতপ্রোত সম্পর্ক। ব্ল্যাক পিপল এই মানবতারই একটি অংশ। সো ব্ল্যাক পিপল আর অলসো পার্ট অফ দ্য রিভার্স অফ হিউম্যান civilization and advancement, and dedication of the black people
এর পিছনে আছে ব্ল্যাক পিপলদেরও ডেডিকেশন। এই এক্সপেরিয়েন্সটি, এই হিস্ট্রিটি কবি বলছেন তিনি জেনেছেন। I bathed in the Euphrates when dawns were young. সেই ইউফ্রেটিস নদী তাকেও আমি জেনেছি, যেখানে সভ্যতা ছিল ইয়াং, মানব সভ্যতা যেখানে কেবল সৃষ্টি হয়েছিল। আমি সেই ইউফ্রেটিস নদীতে অবগাহন করেছি। আমিও অবগাহন করেছি মানে কি, আমার যারা অ্যানসেস্ট্রাল যারা ছিলেন, আমার পূর্বপুরুষেরা, তারা কি করেছিল? ইউফ্রেটিস নদীর তীরে মানব সভ্যতার প্রথম প্রভাত তারা সৃষ্টি করেছিল। আমি সেটা জেনেছি, মানে আমিও তার একজন লিগাল possessor, owner of that civilization. I built my hut near the Congo and it lulled me to sleep. এবার তিনি চলে গেছেন কোথায়? আফ্রিকায়। কঙ্গো তোমরা জানো, বিশাল একটি অঞ্চল, কঙ্গো নদীর তীরে অবস্থিত। তো আমি কঙ্গো নদীতেও আমি গেছি, সেখানেও আমার কুঁড়ে ঘর ছিল। তার মানে কি, আফ্রিকান ব্ল্যাক পিপলদের যে সভ্যতা, তাদের আবাসন ছিল যে কঙ্গো নদীর তীরে, সেখানেও আমি ছিলাম। তার মানে ব্ল্যাক পিপলরা যুগে যুগে যেখানে যে সভ্যতা গড়ে উঠেছে সেখানে তারা ছিল। তাদেরকে অস্পৃশ্য ভাবার কোনো কারণ নেই, তাদেরকে ডিসক্রিমিনেট করে রাখা কোনো কারণ নেই। এই সত্যটি তিনি এখানে তার হিস্ট্রি তুলে ধরছেন। এর প্রথম নদী বলছে ইউফ্রেটিস, তারপরে তিনি কঙ্গোর কথা বললেন। I looked upon the Nile. তিনি এখন গেলেন নাইলে, অর্থাৎ ইজিপ্টের সভ্যতার বিকাশ ঘটেছিল কোথায়? নীল নদীর অববাহিকায়, সেখানেও আমি গেছি। and raised the pyramids above it. পিরামিড হচ্ছে প্রাচীন মিশরের সভ্যতার একটি নিদর্শন। সেই পিরামিড তৈরিতেও আমি ভূমিকা রেখেছি একদিন। আমি মানে আমরা মানে সবার সাথে ব্ল্যাকরাও। and it lulled me to sleep. ও আচ্ছা, ওখানে বলছে সে আমি কুঁড়ে ঘর বেঁধেছিলাম কঙ্গো নদীর তীরে এবং সেখানে আমি ঘুমিয়ে পড়তাম নদীর কুলকুল ধ্বনি শব্দ শুনে। আবার নাইল নদীতেও আমি গেছি। I heard the singing of the Mississippi. আবার মিসিসিপি নদীর গান আমি শুনেছি, তার কুল কুল ধ্বনি আমি শুনেছি। তাহলে 4টি নদীর নাম তিনি এখানে উল্লেখ করেছেন, আমেরিকার, মিডল ইস্টের, আফ্রিকান ইত্যাদি। When Abe Lincoln মানে আব্রাহাম লিঙ্কন, সংক্ষেপে তাকে বলা হতো এরকম। Abe Lincoln went down to New Orleans. তো যখন আব্রাহাম লিঙ্কন গিয়েছিলেন কোথায়? নিউ অর্লিয়ান্সে। and I have seen its muddy bosom. সে কর্দমাক্ত মিসিসিপি নদীর কর্দমাক্ত যে বক্ষ, সেখানে আমি গেছি। টার্ন অল গোল্ডেন ইন দা সানসেট, যে মাটিটি অস্তগামী সূর্যের গোল্ডেন রেজে রঙিন হয়ে উঠেছে, সিম্বলিক। অর্থাৎ সিভিলাইজেশন সে মাটি অবস্থা থেকে আলোকিত রূপে যে গেছে, আমি সেই ইতিহাস জানি এবং আমি তার লিগাসি ধারণ করে আছি। I have known rivers, ancient, dusky rivers. Dusky মানে অন্ধকার, মানে ব্ল্যাক। ডাস্কি রিভার্স বলে ব্ল্যাকদের সাথে নদীদের তিনি একাত্ম করেছেন।
My soul has grown deep like rivers. The last 3 lines ব্যাখ্যাটা কাশে। এবং আমার হৃদয়টাও কি হয়ে গেছে, নদীর মতো হয়ে গেছে, বিশাল গভীর। তো এই যে কবিতাটি, কবি যেন যাযাবরের মতো এক এক দেশ থেকে, এক এক নদী থেকে আর এক নদীতে তিনি বিচরণ করেছেন, সেই নদীগুলোকে জেনেছেন, নদীর গভীরতা নিজের বক্ষে তিনি ধারণ করেছেন, হিউম্যান সিভিলাইজেশনের পার্ট হয়ে আছেন। সো এই কবিতাতে মূলত তিনি মানব সভ্যতা বিকাশে নিগ্রোদের যে ভূমিকা অবিচ্ছেদ্য ছিল তারই হিস্ট্রি তিনি তুলে ধরেছেন।